নমস্কার, আপনারা দেখছেন ট্রেড টিভি বাংলা। এই মুহূর্তে ইঙ্গিত নিয়ে রয়েছে আমি অঞ্জল আপনাদের সঙ্গে রয়েছে আমার সহকর্মী নিবেদিতা। মূলত আজ যে বিষয় নিয়ে আলোচনা হবে তার মূল একটি লাইন দিয়েই গোটা বিষয়টিকে ব্যাখ্যা করা যায়, তা হলো ২৬শে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব। ঠিক শুনছেন, তার কারণ ইতিমধ্যেই সরাসরি ২৬শে বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় রয়েছে এবং ঠিক তার আগে ভাগে তৃণমূল কংগ্রেস তাদের নিজস্ব জায়গা একটু দেখে নিতে চাইছে, জল মাপতে চাইছে যে সাধারণ মানুষ কতটা তাদের উপর আস্থা রেখেছে কিংবা আস্থা রাখছে না। উল্টো দিক থেকে বিজেপি ক্রমাগত নিশানা করে চলেছে তৃণমূল কংগ্রেসকে, শাসক দলকে। কিন্তু প্রশ্ন, যদি বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসকে অর্থাৎ শাসক দলকে নিশানা করা হতো তাহলে সেটাকে বলা যেত যে শাসক বিরোধী তরজা চলছে। কিন্তু সমস্যা যখন তৃণমূলের অন্দরে, তখন সেখানে আর শাসক বা বিরোধী আলাদা আলাদা করে বলা যায় না, বলার জায়গা থাকে না, পরিসর থাকে না। আজ যে বিষয় নিয়ে আলোচনা করছি তার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ফুরফুরা শরীফ। আপনারা প্রত্যেকে জানেন ফুরফুরা শরীফে ইতিমধ্যে রাজ্য সাধারণ সম্পাদক বানানো হয়েছে কাসিম সিদ্দিকীকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কেন বানানো হয়েছে বিগত দিনে আপনাদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে উঠিয়েছিলাম যে যেখানে নওশাদ সিদ্দিকী ভাঙড়ের বিধায়ক এবং সেখানে আইএসএফ সম্পূর্ণ জায়গাটিকে ধরে রাখার চেষ্টা করছে এবং ২০২৪ লোকসভা নির্বাচনের ক্ষেত্রেও ফাইট দেওয়ার চেষ্টা করেছিল নওশাদ সিদ্দিকী। অর্থাৎ ক্রমাগতই নিজের পরিসরটাকে বাড়ানোর চেষ্টা করছে আইএসএফ, এবং কার হাত ধরে? নওশাদ সিদ্দিকীর হাত ধরে। আর ঠিক সেই জায়গাতে সরাসরি ভোটের পার্সপেক্টিভে, ভোটের আঙ্গিকে যদি দেখা যায় তাহলে সেখানে মাইনরিটি ভোট অর্থাৎ সংখ্যালঘু ভোট ভীষণ ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ জায়গার রোল প্লে করছে। কেন বলছি? তার কারণ আপনারা সবাই জানেন ৪২% ভোট রয়েছে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের, সংখ্যালঘু মানুষদের। খুব স্বাভাবিকভাবে সেই ভোটকে কেউই হাতছাড়া করতে চায় না, না তৃণমূল কংগ্রেস, না বাম, না কংগ্রেস, প্রত্যেকে। যদিও বা অনেকেই তারা বলে থাকেন তারা সেকুলার, কিন্তু প্রসঙ্গক্রমে প্রত্যেককে ব্যবহার করার চেষ্টা করেন। এটা আর বলার অবকাশ থাকে না কিংবা আমাদের বলার উপর ভিত্তি করেও থাকে না। মূল যে জায়গা তা হলো বিশেষ করে এই মাইনরিটি ভোট কিংবা সংখ্যালঘু ভোটকে ক্রমাগত ৩-৪টি খণ্ডে ভাগ করে দিলে পরে সেই মাইনরিটি ভোটের ৩-৪ খণ্ডের বাকি যে ডিভিডেন্ডটা থাকবে তা হলো বাকি সমাজ অর্থাৎ হিন্দু সমাজ, যেটা সরাসরি আমরা বলছি না, বিজেপি বলছে। অর্থাৎ কেন্দ্রের সরকার এবং বঙ্গ বিজেপির ক্ষেত্রে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ তো আগেভাগেই বলতেন এবং প্রত্যেকে একত্রিত হয়ে এখন এক সুরে বলতে শুরু করেছে, অর্থাৎ মিলে সুর মেরা তুমহারা। সরাসরি একসঙ্গে বলছেন যে হিন্দু ভোট এবং হিন্দু তুমি জাগ্রত হও। প্রসঙ্গক্রমে আপনাদের জানিয়ে রাখি, এ জায়গাতে বিশেষ করে বঙ্গে এর আগে বিজেপির সেভাবে ঠাঁই ছিলই না বলতে গেলে। ১৯২৫ সালে যে দলটি তৈরি হয়েছিল সেই সরাসরি আরএসএস, সেই আরএসএস থেকে সরাসরি পরবর্তীকালে ১৯৮০-৮০ দশক চলছে এবং তারপর থেকে একের পর এক বিজেপি যেভাবে আস্তে আস্তে ধীরে ধীরে নিজের বাতাবরণ তৈরি করবার চেষ্টা করেছে, নিজের শাসনকে আরও বেশি জায়গায় প্রভাবিত করবার চেষ্টা করেছে, তার রেশ এখনো পর্যন্ত বঙ্গে সেভাবে প্রস্ফুটিত হয়নি। অর্থাৎ বঙ্গের ক্ষেত্রে বিজেপির বিজয় পতাকা ওঠানোর এখনো পর্যন্ত সুযোগ হয়নি। কিন্তু তৃণমূল কংগ্রেসের এই শাসনকালে বিজেপির একটু হলেও অগ্রগতি হয়েছে। এটা আমরা বলছি না, বলছে কারা? রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে বাম কংগ্রেস সমর্থিত বিভিন্ন নেতারা। অর্থাৎ এক কথায় বিজেপির মাইলেজ পেয়েছে তৃণমূল জামানায়। এখন এই পর্যায়ে ২৬শে বিধানসভা নির্বাচনের আগে এই হিন্দু এবং তার সঙ্গে সঙ্গে ইসলাম ধর্মাবলম্বী মানুষ অর্থাৎ মাইনরিটি ভোট এবং হিন্দু ভোট দুটো আলাদা আলাদা খণ্ডে ভাগ হওয়ার চেষ্টা চলছে এবং এই চেষ্টা সাধারণ মানুষের মধ্যে নেই, এই চেষ্টা চলছে রাজনীতির সেই সব নেতাদের ভেতরে। এবং ঠিক এ জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব আরও বেশি করে প্রকাশ পাচ্ছে। কেন বলছি বলুন তো? তার কারণ ইতিমধ্যেই বিজেপির পক্ষ থেকে যখন হিন্দু ভোটকে বেশি করে জোর দেওয়া হচ্ছে, তখন ঠিক সে জায়গায় মুসলমান ভোট বা সংখ্যালঘু ভোটকে আরও বেশি পরিমাণে ক্ষত বিক্ষত করবার চেষ্টা করছে বাকি রাজনৈতিক দল। এখানে বিজেপির কোনো আলাদা করে স্ট্যান্ড নেই, এখানে সরাসরি দেখা যাচ্ছে আইএসএফ এর স্ট্যান্ড, এখানে সরাসরি স্ট্যান্ড দেখা যাচ্ছে এআইএমআইএম এর স্ট্যান্ড এবং তার সঙ্গে সঙ্গে বাম এবং কংগ্রেসের স্ট্যান্ড। অর্থাৎ এক কথায় একটি ৪২% মাইনরিটি ভোটের মধ্যে যদি এতগুলো থাবা বসে, খুব স্বাভাবিকভাবে মাইনরিটি ভোট ফ্লাকচুয়েট করবে এবং মাইনরিটি ভোট আলাদা আলাদা খণ্ডে ভাগ হয়ে যাবে। আর ঠিক সেই জায়গাটাকেই মুখ্যম চাল হিসেবে দেখছে বিজেপি। আমরা এতগুলো কথা কেন বলছি? তার কারণ আজ ইঙ্গিত ঠিক এই জায়গাতে। দেখুন,
তাকে মূলত মেনে নিতে পারছে না তৃণমূল কংগ্রেসের কিছু দল মানুষ, অর্থাৎ কিছু নেতা যারা আগেভাগে রাজনীতিটা সরাসরি করেছেন তৃণমূল কংগ্রেসের হাত ধরে। এবং তাদের মধ্যে থেকে সবথেকে উল্লেখযোগ্য হলো শওকত মোল্লা। অর্থাৎ শওকত মোল্লা সরাসরি তীব্র বিরোধিতার জায়গা রেখে দিয়েছে। কেন বলছি তার একটি ছোট্ট উদাহরণ আপনাদের সামনে রাখবো। শওকত মোল্লা ঠিক কি পোস্ট করেছিলেন একবার দেখুন, আরও বিশদে জানতে পারবেন। দেখুন, সরাসরি শওকত মোল্লা, কাসেম সিদ্দিকী আপনারা দেখতে পাচ্ছেন, এবং সেখানে সরাসরি তহা সিদ্দিকী, কাসেম সিদ্দিকী সবাই এক মঞ্চে রয়েছে। এবং ঠিক এই ফ্রেমটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফ্রেমে সরাসরি তৃণমূল কংগ্রেসের মধ্যে কেউ সেভাবে জোরেননি এতদিন পর্যন্ত, কিন্তু এ পর্যায়ে তৃণমূল কংগ্রেসের সরাসরি রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে যখন থেকে কাসেম সিদ্দিকীকে বসানো হয়েছে, রাজনৈতিক পারদ ততই তৃণমূল কংগ্রেসের চর্চা। আমি বলবো পিছিয়ে একেবারে থামাতে, রাজার রাজ্য তখনই ধ্বংস হয় যখন রাজার কাছে বিশ্বস্ত সেনাপতির চেয়ে মির্জাফরের কথা বেশি গুরুত্ব পায়। অর্থাৎ বুঝতেই পারছেন, শওকত মোল্লার অত্যন্ত স্পেসিফিক্যালি একটি বিষয় বলে দেওয়া, উল্লেখ করে দেওয়া, অনেকগুলো বিষয়ের দিকে দিক নির্দেশ করছে। রাজার রাজ্য এখানে বলা হচ্ছে সরাসরি নিবেদিতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, এবং যেখানে বিশ্বস্ত সেনাপতি বলতে সে নিজেকেই হয়তো উল্লেখ করছেন, এবং মির্জাফর বলতে আমরা সবাই জানি একটা সময় ছিল 1527 সাল, আর ঠিক সেই সময় কি ঘটনা ঘটেছিল, এবং ঠিক সেই সময় মির্জাফরের ঘটনা ঠিক কি সেটাও আপনারা জানেন। অর্থাৎ ব্যাকফুটে গিয়ে সরাসরি শাসককে যদি আঘাত করা যায় তাহলে সেই শাসক শিবির আর বেশি দিন থাকে না। অর্থাৎ মির্জাফর বলতে এখানে সরাসরি কাসেম সিদ্দিকীকে বুঝিয়ে দেওয়া হচ্ছে শওকত মোল্লার পক্ষ থেকে। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে। ওই যে আবারও বলছি, ভোটের পার্সপেক্টিভে মাইনরিটি ভোটের ক্ষেত্রে এই ফ্লাকচুয়েশন, আলাদা আলাদা ক্ষতবিক্ষত হওয়ার যে ট্রেন্ড চলছে, স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসকে একটু হলেও ব্যাকফুটে ফেলতে শুরু করেছে। এটা আমরা বলছি না, এটা সরাসরি তৃণমূল কংগ্রেসের অন্দরে বলতে শুরু হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তহা সিদ্দিকী তারাও বলতে শুরু করেছে। অর্থাৎ কাসেমের পদে ক্ষুব্ধ রয়েছে তহা সিদ্দিকীও। কি বলছেন তিনি একবার আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করব, দেখুন। সেটা মুখ্যমন্ত্রীর কেন দোষ? কারণ এ তো কিছুদিন আগে বিরোধিতা করেছিল। আমি আমার মাল বিক্রি করব, কেউ যদি খদ্দের মাল কিনতে আসে আমি তাকে বিক্রি করবো না? তো মুখ্যমন্ত্রী তো এটাই করেছে। যে ব্যক্তি মানে বারে বার সেই তৃণমূলের বিরুদ্ধে কথা বলেছে, মমতা ব্যানার্জিকে গালাগালি করেছে, মানে ববি হাকিমকে কাফের বলেছে, এবং যারা তৃণমূল করবে তাদের জানাজার নামাজ পড়বে না সেই রকম ফতোয়া মেরেছে। মানে আবার আমি আবার মমতা আমাকে ভালোবাসে বলে আমি খেয়ে খেয়ে জিম মোটা হয়ে গেছে, আমার কত ভাষা ইউজ করেছে। হ্যাঁ, সেই ব্যক্তি আবার সে মমতা ব্যানার্জির পা চাটার জন্য চলে গেছে, মমতা ব্যানার্জির জুতো চাটার জন্য চলে গেছে। যাদের ঘরে এই ধরনের কথা বলেছে তাদের প্রত্যেকের পা চাটার দরকারও, যে ভাই তো আমি যে একদিন ভুল বলেছিলাম, ভুল বলেছি, তোমরা যে জায়গায় ছিলে ঠিক ছিলে, তো আমার অন্যায়ের জন্য তোমাদের পা চাটি আমি পায়ে ধরে ক্ষমা করি, এটা ক্ষমা চাইলে উচিত বলে। আর আমার কানার কিবারা চিবা দিন, सिर पत्थर चिबा के मर जाएगा, घास नहीं खाएगा। আমাকে যদি বলেন আপনি কাকে নেতা হিসাবে মানেন, আমি আমার বাপ দাদু 14 পুরুষ, হ্যাঁ, বাংলার মুসলিম সমাজ যাকে নেতা বলে মেনেছে, তার জন্য এক সেকেন্ডে জীবন দিতে পারি। আমার নেতা হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী ভালো কাজ করছে, তার জন্য ওনার পাশে আছে, তাকে সমর্থন করছি। বাংলার মানুষ সমর্থন করছে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সমর্থন করছে। কিন্তু দু আসলার মতন কথা বলতে আমি রাজি নই। আমি নাই কথা বলবো, অন্যায় অন্যায়, নাই 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 নাই, অন্যায় অন্যায়, সত্য কথা আমাকে বলতে হবে। তাহলে আজকে ওই যিনি জানাজার নামাজ পড়া যাবে না অমুক জায়গায় বহুত ফতোয়া মেরেছিল, হ্যাঁ, অনেক ফতোয়া মেরেছিল, তার জব আমি দেবো না। আমাদের ঘরে ঘরে লাগিয়ে লাভ নাই। বাংলার মানুষ দিচ্ছি, ওই সোশ্যাল মিডিয়ায় খুললে আমি ভালো মতো পাচ্ছি,
মানে এমন ভাবে মানুষ লিখছে, এত খুব দুঃখ লাগছে। সে যাই হোক পীর পরিবারে আছেন তো, তবে ওকে দিয়ে ফুরফুরা শরীফকে বড় মা করতে দেবো না, খুদার কসম খেয়ে বলছি, খুদার কসম বড় মার জায়গা করতে দেবো না। তবে কিছুটা মনে হচ্ছে নওশাদের লাভ হলো, ওকে নিয়ে কি হলো, মানে কিছু মানুষ মমতা ব্যানার্জির ওপর খুব একটা সৃষ্টি হয়েছে। যে মানুষটা আমাদের এত গালাগালি খিস্তি আমাদের ছোট বড় কথা বললো, আর সেই মানুষটিকে তুমি বুকে তুলে নিলে। দেখলেন, বুঝলেন তোহা সিদ্দিকী ঠিক কি বলছেন? না, আমরা বলছি না, আমরা এই ভাষায় আক্রমণও করছি না। আমরা যা বলছি তা হলো ভোটের পার্সপেক্টিভ থেকে আমাদের কাজ এটাই, ইঙ্গিত দেওয়া। ঠিক বিকেল 4:57 আমরা আসি এই রাজনৈতিক ইঙ্গিতগুলো দেওয়ার জন্য, যেখানে সাধারণ মানুষের চোখ খুলে যাবে। আপনারা আরও বৃহত্তর পর্যায়ে ভাবতে পারবেন যে রাজনীতি, রাজনীতি এবং সাধারণ মানুষের মধ্যে লায়াজও কতটা রয়েছে, সাধারণ মানুষ ঠিক কতটা বুঝতে পারছে আর কতটা আইওয়াশ করা হচ্ছে। দেখুন, তৃণমূল কংগ্রেসের মধ্যে আমরা বলছি না যে আলাদা আলাদা ক্ষতবিক্ষত হতে শুরু করেছে, তোহা সিদ্দিকীও বলছেন। কিছুদিন আগে হুমায়ুন কবিরও বিস্ফোরক ছিলেন, শওকত মোল্লা সরাসরি তার বিস্ফোরক মন্তব্য সোশ্যাল মিডিয়ায় রাখছেন, বলছেন রাজার রাজ্য ধ্বংস হয় যখন সে সেনাপতির ওপর ভরসা না করে মির্জাফরের ওপর ভরসা করে। একই রকম শুন না, অনেকটা একই সুতোয় বাঁধা। তোহা সিদ্দিকী বলছে এতে বাড়তি লাভ হবে নওশাদ সিদ্দিকীর। আমরা শুধু বলছি এমন নয়, রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এমনও শুধু নয়, পীরজাদা তিনিও বলছেন যে এক্ষেত্রে নওশাদ সিদ্দিকী কাসেম সিদ্দিকীকে এক প্রকার হাতিয়ার হিসেবে ভাববে। অর্থাৎ সংখ্যালঘুদের মধ্যেই অনেকে এটা মেনে নিতে পারবে না যে কাসেম সিদ্দিকীকে রাজ্য সাধারণ সম্পাদক বানানো হয়েছে। অর্থাৎ তৃণমূলের ভাঙনের প্রথম অবস্থান তৈরি করে দেওয়া হয়েছে এই পদ থেকে। আর ঠিক সেখান থেকেই বলা হচ্ছে যে তোহা ক্ষোভে ফুঁসছে কাসেমের পদে। নিবেদিতা, একেবারে অঞ্জন, তুমি যেমনটা বলে এবং যেই বক্তব্য আমরা আমাদের দর্শকদের দেখালাম, একেবারে স্পষ্ট হয়ে গেল তোহা সিদ্দিকী নাম না করে কাসেম সিদ্দিকীকে কি বললেন। তিনি কিন্তু বললেন যে কাসেমকে দলে নেওয়ায় এবার সংখ্যালঘুরা তাদের ভোট দেখাবে কোন দিকে দিচ্ছে। অর্থাৎ 2026 নির্বাচনের আগে এই যে ভোট ব্যাংক, সেই ব্যাংক চারিদিকে ছড়িয়ে যাবে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ কাসেম সিদ্দিকীকে দলে নেওয়ায়, অর্থাৎ তৃণমূলে নেওয়ায় যে তৃণমূলের ভোট কিছুটা ভাগ হয়ে যাবে, সেই বিষয়টাও কিন্তু আমরা ইঙ্গিত দিচ্ছি আমাদের দর্শকদের। অর্থাৎ কাসেম সিদ্দিকী এখানে বলেছেন যে ফুরফুরা শরীফের পীরজাদা কাসেম সিদ্দিকী তিনি মন্তব্য করেছেন 2026 নির্বাচনে ভয়ঙ্কর খেলা দেখাবে সংখ্যালঘুরা, এমনকি আইএসএফ আরও একটি আসন জিততে পারে এমনটা মন্তব্য করেছেন। এবং ভাঙড়ে আইএসএফ এই মুহূর্তে যে রয়েছে, ভাঙড়ে আইএসএফ সামনেও কিন্তু তিনিই থাকবেন বলে মন্তব্য করেছেন তোহা সিদ্দিকী। অর্থাৎ কাসেম সিদ্দিকীকে তৃণমূলের সাধারণ সম্পাদক পদে নিযুক্ত করায় 2026 বিধানসভায় মুসলমান ভোটের সংখ্যা কমবে, এমনটা কিন্তু তোহা সিদ্দিকী বলেছেন। কেন বলেছেন? কারণ কাসেম সিদ্দিকী এতদিন তৃণমূলের বিরুদ্ধে একাধিক মন্তব্য করতেন বলে অভিযোগ, তোহা সিদ্দিকী সেটা বলছেন, এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন, তৃণমূলের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন। এখন সেই তৃণমূলের পাশে দাঁড়িয়েছে কাসেম সিদ্দিকী, এখন সেই মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছেন কাসেম সিদ্দিকী, এমনটাই কিন্তু মন্তব্য করছে তোহা সিদ্দিকী। আমরা সরাসরি কিন্তু সেই বক্তব্য শোনালাম দর্শকদের যে কি বললেন, নাম না করে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রীকে, নাম না করে কটাক্ষ করলেন কাসেম সিদ্দিকীকে। অর্থাৎ মুখ্যমন্ত্রী এই কাসেম সিদ্দিকীকে তার দলে নেওয়ায়, রাজ্য সাধারণ সম্পাদক পদে তাকে নিযুক্ত করায় কিন্তু এবার ক্ষোভে ফুঁসছে ফুরফুরা শরীফের যে পীরজাদারা রয়েছেন তারা। অর্থাৎ এই নির্বাচনের, বিধানসভা নির্বাচনের আগে 2026-এর আগে যে তৃণমূলের মধ্যেই গোষ্ঠী কন্দল হতে চলেছে সেই বিষয়টি কিন্তু আর বলার বাকি রাখে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা নজর রাখছি, যেখানে তোহা সিদ্দিকীর একাধিক মন্তব্য কিন্তু একেবারে স্পষ্ট করে দিচ্ছে কাসেম সিদ্দিকী কোথায় দাঁড়িয়ে আছেন, মুখ্যমন্ত্রী কোথায় দাঁড়িয়ে আছে এবং তৃণমূল কংগ্রেস কোথায় দাঁড়িয়ে আছে, একেবারে স্পষ্ট হয়ে গেছে তোহা সিদ্দিকীর এই মন্তব্যে। অঞ্জন, নিবেদিতা, আরও অনেকগুলো বিষয় এখানে উঠে আসছে। দেখুন, আমরা যে কোনো রাজনীতির পার্সপেক্টিভকে একটু ইন্টারেস্টিংভাবেই দেখি, তার কারণ তার এই যাবতীয় ব্যাখ্যাগুলো, অর্থাৎ যে কোনো রাজনৈতিক কর্মীদের, নেতাদের যে বক্তব্যগুলো থাকে সেই বক্তব্যগুলোর পরতে পরতে রাজনীতি লুকিয়ে থাকে। তারা শুধু মুখোশটা পরে থাকে যে তারা রাজনেতা, কিন্তু প্রসঙ্গক্রমে তারা প্রত্যেকেই
শেষ বেলায় সাধারণ মানুষ কতক্ষণই বা মুখোশ পরে থাকতে পারেন। আর ঠিক এখান থেকে আরও একটা ইঙ্গিত আপনাদের আমি দেব, যেখানে সরাসরি এই কাসেম সিদ্দিকী, আপনাদের প্রত্যেকে আনিস খান হত্যাকাণ্ড প্রত্যেকের মনে রয়েছে। আর ঠিক সেক্ষেত্রে এই কাসেম সিদ্দিকী, যাকে আজ একেবারে বহাল তবিয়তে রাজ্যের সাধারণ সম্পাদক হিসেবে বসিয়ে দেওয়া হয়েছে, এই কাসেম সিদ্দিকীর একেবারে বিপরীতে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ যে এক সময় সব থেকে বড় প্রতিপক্ষ, সেই এখন রাজার দরবারে একেবারে উচ্চ সীমানায় বসে রয়েছে। অর্থাৎ এখান থেকেই তৃণমূল কংগ্রেসের অন্দরে শুরু হয়েছে তীব্র জল্পনা। দেখুন, একদিকে যখন তহা সিদ্দিকী নাম না করে কটাক্ষ করছে কাসেম সিদ্দিকীকে, উল্টো দিকে শওকত মোল্লাও তিনিও নাম না করে তীব্র কটাক্ষ করছে অন্তত আলু প্রসঙ্গে। একেবারে আলুর উদাহরণ টেনে বলছে কাসেম সিদ্দিকীকে যে কাসেম সিদ্দিকী ভালো আলুই হোক কিংবা পচা আলুই হোক, যদি দল মেনে নেয় তাহলে আমাদেরকে তো মেনে নিতেই হবে, কিন্তু দল কোন দিকে যাবে সেটা ভবিষ্যৎ বলবে। আর ঠিক এখান থেকে শওকত মোল্লা ঠিক কি বলেছেন দেখা। আমরা যারা তৃণমূল কংগ্রেসটা করি, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফলে এ বিষয়ে আমি কিছু বলবো না। দল যখন সিদ্ধান্ত নিয়েছে, সে তাজা আলু হোক আর পচা আলু হোক, এখন সেগুলোই আমাদেরকে নিয়ে চলতে হবে। যার কারণে এ বিষয়ে আমি আর খুব একটা মন্তব্য। শুনতে পেলেন শওকত মোল্লা, তিনিও একেবারে বিস্ফোরক। অর্থাৎ একে একে সবাই বিস্ফোরক হতে শুরু করেছেন। দেখুন, প্রত্যেকের যদি আলাদা করে আইডেন্টিটি দেখা যায়, দেখুন আমরা বিশ্বাস করি সর্বধর্ম সমন্বয়ের কথা, আমরা সেকুলার কান্ট্রিতে বিশ্বাস করি, কিন্তু প্রসঙ্গক্রমে প্রত্যেকেরই আলাদা আলাদা আইডেন্টিটি আছে। আর ঠিক সেই আইডেন্টিটিতেই যেন ক্রমাগত খোঁচা দেওয়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের অন্দরে। শওকত মোল্লা আপনারা আইডেন্টিটি জানেন, হুমায়ুন কবির আপনারা আইডেন্টিটি জানেন, তহা সিদ্দিকী আপনারা আইডেন্টিটি জানেন, কাসেম সিদ্দিকী আপনারা আইডেন্টিটি জানেন, নওশাদ সিদ্দিকী আপনারা আইডেন্টিটি জানেন। অর্থাৎ এক কথায় পরিচয়, ধর্মীয় পরিচয়, ধর্মীয় ব্যাখ্যা এবং ধর্মীয় ক্ষতবিক্ষত হওয়ার জায়গা খুব স্বাভাবিকভাবে ভোটের অঙ্কে, ভোটের পার্সপেক্টিভে এবং সরাসরি ভোটের সমীকরণে যে প্রভাব ফেলবে তা আর বলার অবকাশ রাখছে না। যদিও বা এটা শুধুমাত্রই অনেকটা রাজনীতি সম্ভাবনার ফসল, এটা বলে শেষ করে দেওয়া যায়, কিন্তু প্রসঙ্গক্রমে আমাদের বারংবার বলতে হয় যে যদি সর্বধর্ম সমন্বয়ের গতি আসে, তাহলে সেক্ষেত্রে আলাদা করে যে কোনো রাজনৈতিক নেতাদের শুধুমাত্র মাইনরিটি ভোট পার্সেন্টেজের দিকেই কেন এত ধ্যান? সত্যিই যদি মাইনরিটি ভোট পার্সেন্টেজকে তারা ব্যবহার করার চেষ্টা করছে, তাহলে তাদের সুযোগ সুবিধে এবং তার সঙ্গে সঙ্গে তারা শেষ বেলায় কতটা উন্নয়ন পাচ্ছেন, সত্যি কি কোনো নেতারা সেদিকে ধ্যান দেন? কোন দিকে আলোকপাত করছে? ফুরফুরা শরীফের দিকে। ফুরফুরা শরীফের দিকে সরাসরি আলোকপাত করে বলতে হচ্ছে এটাই যে তহা সিদ্দিকী থেকে শুরু করে বিভিন্ন সময় ফুরফুরা শরীফের সেভাবে উন্নয়ন হয়নি, কেউ সেইভাবে উন্নয়নের দিকে তাকায়নি। এই কথাগুলো, এই অভিযোগগুলো বারংবার সামনে এসছে। ওয়াকফ সংশোধনী আইন নিয়ে বারংবার তোলপাড় হয়েছে দেশ থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্ত, মুর্শিদাবাদ, শামশেরগঞ্জ, একেবারে ধুলিয়ান, প্রত্যেকটি জায়গাতে, সুতি থেকে শুরু করে প্রত্যেকটি জায়গাতে যে ঘটনাগুলো বারংবার ধরা পড়েছে, অর্থাৎ ইসলাম ধর্মাবলম্বী মানুষদের সুযোগ সুবিধে, সে জায়গাতে বারংবার কোনো না কোনো রাজনৈতিক নেতারা অ্যাটাক করবার চেষ্টা করেছেন। কিন্তু তাদেরকে শুধুমাত্র ভোটের পার্সপেক্টিভে ভেবে, মানুষ হিসেবে না ভেবে আলাদা করে রাখার যে কৌশল, এটাই কি নতুন ট্রেন্ড দেশের রাজনীতিতে? কেন বলছি বলুন? তার কারণ ফুরফুরা শরীফই তো তার সবচেয়ে বড় উদাহরণ। শওকত মোল্লা থেকে শুরু করে, হুমায়ুন কবির থেকে শুরু করে একেবারে পীরজাদা তহা সিদ্দিকী, তিনি পর্যন্ত বলছেন নওশাদ সিদ্দিকী বাড়তি সুবিধে পাবে। ভেবে দেখুন তো একবার, যদি সত্যিই নওশাদ সিদ্দিকী বাড়তি সুবিধে পায়, তাহলে তৃণমূল কংগ্রেসের জন্য এটা কি ব্যর্থ প্রচেষ্টা হয়ে গেল কাসেম সিদ্দিকীকে রাজ্য সাধারণ সম্পাদক পদে বসিয়ে দেওয়ার জন্য? তার কারণ শওকত মোল্লা তিনিও পিছুটান দিতে শুরু করেছেন এবং ভাঙড়ের ক্ষেত্রে শওকত মোল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন নেতা। সেই নেতাকেও কোনো এক জায়গায় বাইরে সরিয়ে রেখে রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে এই কাসেম সিদ্দিকীকে বসিয়ে দিয়ে, নওশাদ সিদ্দিকীর একেবারে বিপরীতে বসিয়ে দিয়ে রাজনীতির সঠিক ফসল বপন করা হলো কি? প্রশ্নটা এখানেই, ইঙ্গিতটা এখানেই। ফিরছে একটি ছোট্ট বিরতির পর, কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা, প্রাইম টাইম ইঙ্গিত।
অঞ্জন, যে বিষয়ে আমরা নজর রাখছিলাম তোহা সিদ্দিকী, কাসেম সিদ্দিকীর ব্যাপারে বিভিন্ন বিষয় আমরা আলোচনা করলাম, সেক্ষেত্রে আমরা দেখেছিলাম বেশ কিছুদিন আগে ভারত দখলের হুঁশিয়ারি দিয়েছিল বাংলাদেশ, তখনই এই তোহা সিদ্দিকী তিনি কিন্তু গর্জে উঠেছিলেন। তিনি কি বলেছিলেন যে ভারত দখল অতটা সহজ নয়, পাকিস্তান হোক কিংবা বাংলাদেশ হোক, ভারত যদি কখনো দখল করতে আসে, যেভাবে বিদেশিরা অর্থাৎ ব্রিটিশরা ভারত থেকে আমরা তাড়িয়েছিলাম, ঠিক একইভাবে আমরা তাড়াবো, এমনটাই কিন্তু তোহা সিদ্দিকী তিনি কিন্তু মন্তব্য করেছিলেন। সেই সময় বাংলাদেশে যে কিছুদিন আগে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেই পরিস্থিতির পরে বাংলাদেশের এক শ্রেণীর মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু হুঁশিয়ারি দিয়েছিল, হুমকি দিয়েছিল ভারত দখল করবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের একাধিক জায়গা তারা দখল করবে, বিশেষ করে কলকাতা দখলের কথা কিন্তু বলা হয়েছিল। তখনই কিন্তু তোহা সিদ্দিকী তিনি গর্জে উঠেছিলেন এবং একাধিক মন্তব্য করেছিলেন এবং বলেছিলেন, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদ মাধ্যম বিভিন্ন জায়গায় তিনি বলেছিলেন যে ভারত দখল অতটা সহজ নয়, ভারত দখল করতে আসলে তাদেরকে তাড়িয়ে পাঠিয়ে দেওয়া হবে নিজের দেশে। ঠিক একইভাবে সেই সময় যখন তিনি গর্জে উঠেছিলেন সেই বিষয়টা আমরা তুলে ধরেছিলাম, কিন্তু একেবারে বিপরীত দৃশ্য এখন দেখা যাচ্ছে, যেখানে নিজেদের মধ্যেই তারা কিন্তু গোষ্ঠী কন্দল করছেন এবং একাধিক মন্তব্য তিনি কিন্তু বলছেন, অর্থাৎ কাসেম সিদ্দিকীর ব্যাপারে তিনি বলছেন, যেখানে আমরা দেখেছিলাম তিনি মুখ্যমন্ত্রীর পাশে দাঁড়িয়েছিলেন সে সময়, কিন্তু ঠিক এখন এই সময় দাঁড়িয়ে কিন্তু তিনি মুখ্যমন্ত্রীর হয়ে কিন্তু কথা বলছেন না, অর্থাৎ তিনি কাসেম সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলছেন। কেন? কারণ কাসেম সিদ্দিকী এর আগে নাকি বিভিন্নভাবে মন্তব্য করেছিল যে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো নেই, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছিল, তৃণমূলের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছিল। সেক্ষেত্রে এবার কাসেম সিদ্দিকীকেই তৃণমূলে নেওয়া হলো, সেই বিষয়টা কিন্তু বারবার উঠে আসছে, অর্থাৎ কাসেম সিদ্দিকীকে কেন নেওয়া হলো তৃণমূলে, কাসেম সিদ্দিকীকে কেন সেই পদ দেওয়া হলো, সেই বিষয়টা কিন্তু ফুরফুরা শরীফের যারা পীরজাদারা রয়েছেন তারা কিন্তু ঠিকভাবে দেখছেন না। অর্থাৎ তারপরেই কাসেম সিদ্দিকীর বিরুদ্ধে একাধিক মন্তব্য করা হচ্ছে এবং মন্তব্য করা হচ্ছে যে আগামী নির্বাচন অর্থাৎ আসন্ন বিধানসভা নির্বাচন 2026, সেখানে সংখ্যালঘুর ভোট কমে যাবে, অর্থাৎ সংখ্যালঘুর ভোট তৃণমূল যেভাবে পেয়ে আসছে সেই ভোট সংখ্যাটা কিন্তু এবার ধীরে ধীরে কমবে বলে এমনটাই মন্তব্য করছেন তোহা সিদ্দিকী। সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি তারা যেভাবে শাসক দলের বিরুদ্ধে সবসময় মন্তব্য করে এবং তারা হিন্দু ভোট কিন্তু তাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভোট ব্যাংক, সেক্ষেত্রে তৃণমূলের ভোট ব্যাংক সংখ্যালঘু। এবার সংখ্যালঘু ভোট যদি ভাগ হয়ে যায় তাহলে তৃণমূলের আগামী দিনে অর্থাৎ 2026-এ কোথায় দাঁড়াবে সেই বিষয়টা কিন্তু প্রশ্ন উঠছে, কারণ সংখ্যালঘুর ভোটের ওপর শুধু যে তৃণমূলের নজর তা কিন্তু নয়, এই সংখ্যালঘু ভোটের ওপর নজর রয়েছে সিপিআইএম, এই সংখ্যালঘু ভোটের ওপর রয়েছে কংগ্রেসের নজর। সেক্ষেত্রে এই ভোট ব্যাংক যে ভাগ হবে সেই বিষয়টা কিন্তু এবার ইঙ্গিত দিচ্ছে তোহা সিদ্দিকী নিজে। তিনি কি বলছেন, নির্বাচনের আগে এই ভোট ভাগ হবে এবং সংখ্যালঘুর ভোট কিন্তু তৃণমূলে একেবারে সরাসরি যাবে না, অর্থাৎ এই যে ফুরফুরা শরীফের যে ভোট সেই ভোট ব্যাংক এবার ধীরে ধীরে কিন্তু সরতে শুরু হয়েছে বলেও তোহা সিদ্দিকী মন্তব্য করেছেন। তিনি আরেকটি মন্তব্য করেছেন, আইএসএফ যে রয়েছে সে সংখ্যা কিন্তু আরও বাড়বে, সেই বিষয়টাও কিন্তু তোহা সিদ্দিকী বলছেন। অঞ্জন, নিবেদিতা, অন্যদিকে নওশাদ সিদ্দিকী তিনি কি বলছেন একবার দেখাই, দেখুন। মমতা ব্যানার্জির সাথে কি আচরণ করেছিল, জীবনতলায় প্রোগ্রাম না করতে দেওয়ার জন্য সর্বোচ্চ কি কি চেষ্টা করেছিল, সেই আবার এসে ভাঙড়ের অবজারভার হয়ে গেল, আরাবুল এখন কোথায় সাইড লাইনে, এটা প্রশ্ন তুলতেই পারে। আমি তো ডে ওয়ানে বলেছিলাম যে শওকত সাহেব কাসেম সিদ্দিকী সম্পর্কে বাজে মন্তব্য করতো, সময় এসেছে কাসেম সিদ্দিকীকে স্যার সম্বোধন করতে হবে। আপনি ভাইয়ের পক্ষে ভাইয়ের পক্ষেও নয়, আমি অন্যায়ের বিরুদ্ধে। না না, সেটা তো ভাইয়ান জবাব দেবে। তৃণমূল কংগ্রেসের এখন সাধারণ সম্পাদক পদে উনি হয়ে আছেন, উনি জবাব দেবেন, তার দলের এখন অন্য নেতারা কি বলছেন সেটা জবাব দেবেন। আরাবুল ইসলামের সময় ভালো ছিল পরিস্থিতি, খারাপ হচ্ছে? মোটেও কারো সময় ভালো ছিল না। একজন অধ্যাপিকাকে জগ ছুড়ে মারতো এই ধরনের নেতা, আর অন্যজন প্রশাসনের সহযোগিতা নিয়ে আইএসএফ এর নিরীহ ছেলেদের নামে মামলা দিয়ে কেস খাওয়াচ্ছে, এই হচ্ছে তফাৎ। একজন সার্টিফাইড নোটোরিয়াস ক্রিমিনাল আর অন্যজন এই তোলাবাজি হ্যানত্যান করার অপরাধে অলরেডি জেল খেটে নিয়েছে, এটা দুটো তফাৎ। তেমন কি ইন্টারেস্টিংলি নওশাদ সিদ্দিকী একটা বিষয় থেকে আলোকপাত করলে যে তিনি ভাইয়ের পক্ষে নয় অন্যায়ের বিপক্ষে। চিন্তা করে দেখুন কেন এটা বলছে, তার কারণ আপনাদের মনে থাকবে বনগাঁর ক্ষেত্রে বিশেষ করে একদিকে মমতা বালা ঠাকুর, ঠিক অপোজিট দিকে শান্তনু ঠাকুর, কাদের বাজি? মমতা বালা ঠাকুর তৃণমূল কংগ্রেসের, শান্তনু ঠাকুর সরাসরি বিজেপির বাজি, কিন্তু প্রসঙ্গক্রমে তারা দুজনই অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপির
এটা পূর্বেও দেখা গিয়েছে বিভিন্ন ক্ষেত্রে যে তৃণমূল কংগ্রেস বিশেষ করে পরিবারের মধ্যে অনেককে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেন। এবারও তাই হয়েছে। কাসেম সিদ্দিকী তিনি একই পরিবারের, নওশাদ সিদ্দিকী একই পরিবারের। খুব স্বাভাবিকভাবে নওশাদ সিদ্দিকী যদি আইএসএফে দাঁড়ায় তাহলে আরও একজন তার মতো কাউকে দাঁড় করিয়ে দিলেই বিভাজন। আর একটা বিষয় আপনারা প্রত্যেকে জানেন, ব্রিটিশদের সময় থেকে যা একেবারে প্রচলিত কথা তা হলো ডিভাইড অ্যান্ড রুল, অর্থাৎ প্রথমে আলাদা করে দাও তারপর শাসন চালাও। ঠিক যেমনটা তৃণমূল কংগ্রেস করতে চাইছিল হয়তোবা রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে কাসেম সিদ্দিকীকে বসিয়ে দিয়ে, কিন্তু উল্টে বুমেরাং হয়ে পড়ছে। তারা নিজেরাও হয়তো এখন বুঝতে পেরেছে। এই যেমন আরাবুল ইসলামের উদাহরণ টেনে নওশাদ সিদ্দিকী বলছেন, কিছুদিন আগেও আমরা দেখেছিলাম আরাবুল ইসলাম এবং তার সঙ্গে সঙ্গে শওকত মোল্লার মধ্যে তীব্র বাগবিতণ্ডা, দ্বৈরথ ছিল। সায়নী ঘোষ পর্যন্ত আরাবুল ইসলাম সম্বন্ধে ভাঙড়ে দাঁড়িয়ে নানান কিছু বলে গিয়েছেন। অর্থাৎ এক কথায় আরাবুল ইসলামকে এক পক্ষ এবং শওকত মোল্লাকে আরেক পক্ষ তারা নিজেরাই বিবেচিত করেছেন। অর্থাৎ এ জায়গায় একদিকে যেমন বীরভূমে অনুব্রত মণ্ডল এবং তার সঙ্গে সঙ্গে তার বিপরীতে কাজল শেখ, উল্টো দিকে ভাঙড়ে একেবারে দক্ষিণ 24 পরগনার দিকে যদি আমরা চলে আসি তাহলে সেক্ষেত্রে একদিকে আরাবুল ইসলাম, উল্টো দিকে শওকত মোল্লা। আর ঠিক এই দুই জায়গায় এই দুই বিরোধী শিবিরের মধ্যে তৃণমূল কংগ্রেসের দুজনেই, এবং সেই দুই তৃণমূল কংগ্রেসের মধ্যেই সরাসরি এখন মিডল ম্যান হিসেবে আরও বেশি জায়গা পেয়ে গেল কাসেম সিদ্দিকী। অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্ব, গোষ্ঠী কোন্দল একেবারে প্রকাশ্যে। ওই যেটা দিয়ে শুরু করেছিলাম ইঙ্গিত, তা হলো বিজেপির বাড়তি ডিভিডেন্ড। দেখুন, মাইনরিটি এলাকায় বিজেপির ভোট পার্সেন্টেজ থাকবে না, এটা খুব স্বাভাবিক। এটা আমরা বলছি না, বিজেপি বলছে। বিজেপি এই সমীকরণ ধরেই এগোচ্ছে, কিন্তু যে সমীকরণ দিয়ে এগোতে এগোতে হিন্দু ভোটকে মূলত কুক্ষিগত করবার চেষ্টা করছে বিজেপি, উল্টো দিকে মাইনরিটি ভোটকে এতদিন হাতিয়ার করে তৃণমূল কংগ্রেস জয়যুক্ত হয়েছেন, এমনটাও বলছেন বিজেপি। অর্থাৎ একদিকে বিজেপির চাল হিন্দু ভোট, তৃণমূল কংগ্রেস সেই জায়গাতে মাইনরিটি ভোটে ক্রমাগত শান দেওয়ার জন্য একে অপরের ঠিক বিপরীতে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, অন্তত পরিবারতান্ত্রিক মত অনুসারে। কিন্তু তাতেও লাভ হচ্ছে না, এমনটাও বলছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। তাহলে তৃণমূল কংগ্রেস করবে তো করবোটা কি? ঠিক এ জায়গায় ফুরফুরায় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন একবার দেখাচ্ছি টেক্সপ্লেটের মারফত। দেখুন, ফুরফুরায় মুখ্যমন্ত্রী একদম প্রথম থেকে একবার প্লেটটা চালাতে বলবো বিসিআরকে। দেখুন, যেখানে দুদিকে দুটো ছবি আমরা রেখেছি, একদিকে তহা সিদ্দিকী, একদিকে কাসেম সিদ্দিকী। ফুরফুরায় মুখ্যমন্ত্রী 9 বছর পর ফুরফুরা শরীফে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সে সময় তার পাশে দেখা গিয়েছিল কাসেম সিদ্দিকীকে, ক্ষমাপ্রার্থী কাসেম সিদ্দিকীকে দেখা গিয়েছিল সেখানে। এবং তারপরে একের পর এক রাজনৈতিক জল্পনা শুরু হয়। ঠিক কি সেই জল্পনা? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি চলে যাচ্ছেন কাসেম। এই কাসেমকেই গত লোকসভা নির্বাচনেও মুখ্যমন্ত্রীর একেবারে বিরুদ্ধাচরণ করতে বিরুদ্ধে সরব হতেও দেখা গিয়েছিল। অর্থাৎ যে কাসেম সিদ্দিকী এক কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে দাঁড়িয়ে রয়েছে, সেই কাসেম সিদ্দিকী একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের সিটে। রাজ্য সরকার আয়োজিত ইফতারে মুখ্যমন্ত্রীর মঞ্চে মুখ ছিলেন কাসেম সিদ্দিকী। এখান থেকেই মূল জল্পনার সূত্রপাত। অর্থাৎ এক কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে কেন কাসেম সিদ্দিকী বসে রয়েছে তা নিয়ে ফুরফুরা শরীফে তীব্র জল্পনা। পরবর্তী সময়ে পার্ক সার্কাসেও মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চে একেবারে পাশাপাশি বসে মঞ্চ ভাগ করতে দেখা যায় কাসেমকে। অর্থাৎ কাসেম সিদ্দিকী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্শ্ববর্তী জায়গায়। বুঝতেই পারছেন কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। অথচ এই কাসেম সিদ্দিকী আনিস খান কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করেছেন, যা কিছুক্ষণ আগেই আপনাদের বলছিলাম। 2019 সাল সরাসরি একদিকে কাসেম সিদ্দিকী আনিস খান কাণ্ড থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে যখন রাজ্য সরকারের একেবারে বিপরীতমুখী, তখন ঠিক সেই কাসেমকে পদ দেওয়ায় সংখ্যালঘুদের অন্দরেও তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে ফুরফুরা শরীফে। তার উদাহরণ, তার সবচেয়ে মূল গুরুত্বপূর্ণ উদাহরণ হচ্ছে তহা সিদ্দিকী। বুঝতেই পারছেন এই দ্বৈরথ এত সহজে থামার নয়। আর যে সময়ে সূত্রপাত হয়েছে তা একেবারে বিধানসভা নির্বাচনের প্রাককালে। খুব স্বাভাবিকভাবেই 2024 বিধানসভা নির্বাচনের আগে এই ফাটল তৃণমূল কংগ্রেস ঠিক কীভাবে মলম দেবে, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। নিবেদিতা, একেবারে অঞ্জন, তুমি যেমনটা বলছো, এই কাসেম সিদ্দিকী তিনি ধর্মীয় বক্তা এবং সমাজকর্মী। তরুণরা তার কথায় কিন্তু অনুপ্রাণিত হয়, অর্থাৎ তার
আওতায় কিন্তু অনেক তরুণ রয়েছে যাকে কাসেম সিদ্দিকী নেতৃত্ব দেন এবং কাসেম সিদ্দিকী নানান ইসলামিক পাঠ কিন্তু তাদেরকে পড়ান এবং সেই বিষয়ে কিন্তু ইসলামিক চেতনা হিসেবে তিনি কিন্তু সহায়ক হিসেবে বিবেচিত হন। কাসেম সিদ্দিকী তরুণদের ইসলামিক চেতনা জাগাতে সহায়ক হিসেবে বিবেচিত হন কাসেম সিদ্দিকী। হুগলি জেলায় জন্ম করেছিলেন কাসেম এবং তার নেতৃত্বে যুবকরা যারা তরুণরা রয়েছে তারা কিন্তু যথেষ্ট ইসলামিক ধর্মর কিন্তু আরও বিস্তারিত জানতে পারে। সেক্ষেত্রে কাসেম সিদ্দিকীকে এই দলে নেওয়ায় অর্থাৎ তৃণমূলে নেওয়ায় কিন্তু মুখ্যমন্ত্রী যথেষ্ট ভোট ব্যাংক নিজের হাতে নেওয়ার চেষ্টা করেছেন বলেও মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ কাসেম সিদ্দিকীর আওতায় যে তরুণরা রয়েছে যাকে ইসলামিক চেতনা যাদেরকে দেওয়া হচ্ছে সেই বিষয়ে তারা যাতে মুখ্যমন্ত্রীকে ভোট করে অর্থাৎ তারা যাতে তৃণমূল কংগ্রেসকে ভোট দেয় সেই বিষয়টাও কিন্তু দেখা হচ্ছে। অর্থাৎ নির্বাচনকে সামনে ঘিরে যে এই রাজনৈতিক জল্পনা কল্পনা শুরু হয়েছে সেই বিষয়ে কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গেছে। তারই পরিপ্রেক্ষিতে অর্থাৎ ফুরফুরা শরীফ থেকে হঠাৎ করে কাসেম সিদ্দিকীকে তৃণমূলে নিয়ে নেওয়ার পরে কিন্তু ফুরফুরা শরীফের জল্পনা কল্পনা শুরু হয়েছে এবং একাধিক মন্তব্য শুরু হয়েছে, যে বিষয়টি আমরা কিছুক্ষণ ধরে আলোচনা করছি। তোহা সিদ্দিকী একাধিক মন্তব্য করেছেন। এই তোহা সিদ্দিকীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে কিন্তু এবার শওকত মোল্লা তিনিও বিভিন্ন রকমের ইঙ্গিত দিয়েছেন। তিনি কি বলেছেন? মুখ্যমন্ত্রী ছাড়া এ রাজ্যে আর কোনো বিকল্প নেই। যেভাবে বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যেভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হচ্ছে, সংখ্যালঘুদের ওপর অপমান করা হচ্ছে, তার ফলে কিন্তু এবার সেই ভোট পড়বে তৃণমূলকেই, এমনটা কিন্তু শওকত মোল্লা তিনি কিন্তু বলছেন মুসলমান বলুন কিংবা হিন্দু, রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প পথ নেই। ফুরফুরা শরীফের পীরজাদা কখন কার পক্ষে কি বলে সে বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে, এমনটা বলেছেন শওকত মোল্লা। তিনি আরও বলেছেন 2026-এ মুসলমান ভোটের জেরে তৃণমূলের আসন আরও বাড়বে। যেখানে আমরা কি দেখছি, তোহা সিদ্দিকী বলছেন যে মুসলমান ভোটের জেরে কিন্তু তৃণমূলের ভোট সংখ্যা কমবে, অর্থাৎ সেটা ভাগ হয়ে যাচ্ছে বলে তৃণমূল ভোট সংখ্যা কমে যাবে। সেক্ষেত্রে কিন্তু একেবারে শওকত মোল্লা তিনি অন্যই কথা বলছেন। তিনি কি বলছেন? মুসলমান ভোট বা অথবা সংখ্যালঘু ভোটের জেরে কিন্তু এবার তৃণমূলের ভোট সংখ্যা বাড়বে, এমনটা বলছেন। এবং আরেকটি বিষয় যেটি আপনাদের সামনে তুলে ধরবো, বিজেপি যেভাবে মুসলমান সহ সংখ্যালঘুদের অপমান করে আসছে, আরও বেশি করে তৃণমূলকে মানুষ ভোট দেবে বলে এমনটাই কিন্তু মনে করছে শওকত মোল্লা। অর্থাৎ তোহা সিদ্দিকী একদিকে যে কথা বলছেন তার কিন্তু বিপরীত কথা বলছেন শওকত মোল্লা। দুজনের বক্তব্য কিন্তু একদমই আলাদা, অথচ দুজনেই কিন্তু তৃণমূলের সঙ্গে জড়িত। অর্থাৎ তৃণমূলের মধ্যে যে গোষ্ঠী কন্দল রয়েছে তা কিন্তু একেবারে স্পষ্ট রয়েছে। নির্বাচনের ঠিক আগে এইভাবে তৃণমূলের গোষ্ঠী কন্দল এবার বাড়তি ডিভিডেন্ড পাবে বিজেপি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু পাবে বলেই মনে করা হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা এমনটাই মনে করছে। অর্থাৎ নির্বাচনের আগে এই একাধিক তাদের ঠান্ডা লড়াই তৃণমূলের গোষ্ঠীকন্দল যেভাবে প্রকাশ পেয়েছে সেটি কিন্তু আগামী নির্বাচনে যথেষ্ট প্রভাব ফেলবে তৃণমূলে, এমনটাই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে। অঞ্জন, একেবারে তাই। বিধানসভা ভোটে মুসলমান ভোট অর্থাৎ সরাসরি সংখ্যালঘু ভোট একটি অনেক বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে তৃণমূল কংগ্রেসের জন্য, সেটা আর বলার অবকাশ রাখে না। এমনটাও যখন মন্তব্য করা হচ্ছে 26-এর ভোটে আলাদা করে ভোল্টেজ দেবে এই সংখ্যালঘু ভোট, অর্থাৎ এই সংখ্যালঘু ভোটের ক্ষেত্রেও যদি আবার আলাদা আলাদা ভাগ হয় তাহলে তৃণমূল কংগ্রেস ঠিক এই লড়াইকে, এই ঝড়কে কিভাবে সামলাবেন এটাই এখন দেখার সময়। এখন একটা ছোট্ট বিরতির ফিরছি, বিরতির পর কোথাও যাবেন না, দেখতে থাকুন ট্রাইব টিভি বাংলা প্রাইম টাইম ইঙ্গিত। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন ইঙ্গিত প্রাইম টাইম। মূলত আজ যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি তার একেবারে অন্তিম লগ্নের দিকে যখন যাচ্ছি তখন আরও অনেকগুলো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যা এক নজরে আপনাদেরকে দেখাবো, বোঝাবো এবং আপনারা বুঝতেও পারবেন যে অন্তত রাজ্যের বুকে রাজনীতির ক্ষেত্রে এই মাইনরিটি ভোট এবং তার সঙ্গে সঙ্গে হিন্দু ভোটের যে আলাদা আলাদা লক্ষ্যমাত্রা তৈরি করে দেওয়া হচ্ছে কখনো বিজেপি থেকে কখনো বা তৃণমূল কংগ্রেস থেকে, তা কতটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে আগামীর ভবিষ্যতের জন্য। কেন বলছি বলুন তো? তার কারণ এ রাজ্যের বুকে এর আগে অন্তত 2014, 2019, 2024 এর আগে ভাগে অন্তত হিন্দু মুসলমান এইসব আলাদা আলাদা করে ভাগাভাগির কোনো রাজনীতি অন্তত আপনারা দেখেননি, আমরাও সাংবাদিকতার কেরিয়ারে দেখিনি। কিন্তু প্রসঙ্গক্রমে বারংবার বলতে হয় যে রাজ্যের বুকে বিশেষ করে ক্রমাগতই মহেশতলা ইস্যু থেকে শুরু করে একেবারে সুদূরবর্তী মুর্শিদাবাদ প্রত্যেকটি জায়গাতেই কিন্তু একের পর এক এই হিন্দু মুসলমান আলাদা আলাদা করে ভাগাভাগির রাজনীতি চলছে। অর্থাৎ ঠিক এ জায়গায় মাইনরিটি ভোটকে ক্রমাগত আলাদা করে দেখানো এবং হিন্দু ভোটকে ক্রমাগত আলাদা করে দেখানোর যে দক্ষলীলা যোগ্যলীলা চলছে
আমরা জানি না এর ভবিষ্যৎ ঠিক কোন দিকে যাচ্ছে, কিন্তু তহা সিদ্দিকী এই বিষয় নিয়ে আরও কিছু বিস্ফোরক মন্তব্য করছেন। কি বলছেন শোনাবো। কিন্তু মুখ্যমন্ত্রীকে আবার বলছি, মুখ্যমন্ত্রীর কাছে আমার আবার দাবি, এবারে 2026-এ কিন্তু ভয়ঙ্কর খেলা হবে। সেই খেলাটা কিন্তু এবারে বিশেষ করে সংখ্যালঘু মুসলিমরা ভয়ঙ্কর খেলা খেলবে। ওই ব্যক্তিকে, যে এমএলএ তার মাকে ভাত দেয় না, যে এমএলএ তার বাবাকে ভাত দেয় না, যে এমএলএ তার ভাইকে ভাত দেয় না, তার বোনকে ভাত দেয় না, সেই এমএলএ মানে মানুষের কিভাবে সেবা করতে পারে বলুন তো? এই ধরনের এমএলএ তো আপনি বলেন আঙুল দিয়ে দেখিয়ে দেবো। এমএলএ পাউডার মেখে ঘুরে বেড়াবে, সোনো মেখে ঘুরে বেড়াবে, ওই এমএলএ আমরা চাই না। আমরা ওই ধরনের এমএলএ দেখতে চাই, ওই ধরনের এমপি দেখতে চাই যে পরিশ্রম মমতা ব্যানার্জি করেছে, সুখে দুঃখে মানুষের দরজায় দরজায় গেছে, ওই ধরনের এমএলএ এমপি দেখতে চাই। এবং তহা সিদ্দিকী যে ভাষায় তার কথাগুলো বলছেন সেটা হয়তো খুব সাদামাটা ভাষা, শুনতে উদ্ভট লাগলেও একটা বিষয় অত্যন্ত পরিষ্কার যে সাধারণ জনগণও কিন্তু অনেকটা এমনটাই চায়। অর্থাৎ যে কোনো জননেতার মধ্যে সরলতা থাকাটা অত্যন্ত দরকারি। তার এমপি কিংবা এমএলএ হওয়া মানে গ্ল্যামার বেড়ে যাওয়া নয়, কিংবা গ্ল্যামার বেড়ে গেলে সাধারণ মানুষের সঙ্গে ক্রমাগত দূরত্ব মেনটেন করা নয়। অর্থাৎ এ জায়গায় সরাসরি কাসেম সিদ্দিকীকে নাম না করে আবারও কটাক্ষ নয়, তীব্র কটাক্ষ করা হচ্ছে তহা সিদ্দিকীর পক্ষ থেকে। দেখুন, ভালো করে যদি তার বক্তব্যগুলোকে অ্যানালিসিস করা যায় তাহলে আপনারা বুঝতে পারবেন। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা ভালো চোখে দেখেন এমনটা প্রকাশ করে দেওয়া হচ্ছে, বা উল্টো দিকে তার এই স্টেপ, এই পদক্ষেপকে তারা তীব্র বিরোধিতা করছে, সেই জায়গাটাও পরিষ্কার করে দেওয়া হচ্ছে। অর্থাৎ কাসেম সিদ্দিকীকে রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে বসিয়ে রাখার যে পদক্ষেপ, এই পদক্ষেপকে তীব্র বিরোধিতার জায়গায় নিয়ে গিয়ে সংখ্যালঘু ভোটকে আবারও ঘুরিয়ে ফিরিয়ে সংখ্যালঘু ভোটকে ক্রমাগত আলাদা আলাদা করবার যে চেষ্টা চলছে, সেই চেষ্টাতে কোনো এক জায়গায় ইতি টানতে চাইছেন তারা। অর্থাৎ এক কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা সরাসরি সমর্থন করছেন, আবার উল্টো দিকে বলছেন 26-এর বিধানসভা নির্বাচনে অন্তত এই রাজ্য সাধারণ সম্পাদক থাকলে পরে কোট আনকোট ভয়ঙ্কর খেলা হবে। এই খেলা হবে স্লোগান বারংবার পঞ্চায়েত ভোট থেকে শুরু করে বিধানসভা ভোট থেকে শুরু করে লোকসভা ভোট, প্রত্যেকটি জায়গায় বারংবার বলা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কখনো বা দেবাংশু ভট্টাচার্য, কখনো বা কুণাল ঘোষ, কখনো বা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙা পা নিয়ে বলেছেন খেলা হবে। কিন্তু 26শে বিধানসভা নির্বাচনের আগে তহা সিদ্দিকীর ভয়ঙ্কর খেলা হবে বিষয়টি কোন দিকে ইঙ্গিত দিচ্ছে? ইঙ্গিত দিচ্ছে সেই আবারও ঘুরিয়ে ফিরিয়ে মাইনরিটি ভোটের ফ্লাকচুয়েশন, অর্থাৎ মাইনরিটি ভোটের আলাদা আলাদা ক্ষতবিক্ষত হওয়ার নতুন অভিরূপ। অর্থাৎ এক কথায় এই জায়গাতে যদি আবারও নতুন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না ভাবেন, তাহলে পরোক্ষভাবে একটু হুমকি প্রদর্শন করা যায় এবার আর মাইনরিটি ভোট ধরে রাখতে পারবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, একদিকে রাস্তা ব্লকেজ করে রেখেছে হিন্দু ভোট নিয়ে বিজেপি, উল্টো দিকে মুসলমান ভোট, সংখ্যালঘু ভোট, সেই সংখ্যালঘু ভোটে ক্রমাগত বিভিন্ন দল থাবা বসাতে চাইছে। আর ঠিক সেই মুহূর্তে তহা সিদ্দিকীর এই ভয়ঙ্কর খেলা হবে যে স্লোগান, সেই জায়গায় আলাদা করে ব্লকেজ করে দিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস আরজিকর ইস্যু, দুর্নীতি ইস্যু, চাকরি যাওয়া ইস্যু, এত কিছুকে সামাল দেবেন। তো দেবেন কি করে? ইঙ্গিত তো এই জায়গাতেই। নিবেদিতা, একেবারে অঞ্জন, তুমি যেমনটা বলছো নির্বাচনের ঠিক আগে এই চাকরি ইস্যু, আরজিকর ঘটনা, একাধিক দুর্নীতি ইস্যু যেভাবে রাজ্য সরকারকে একেবারে বিপদের মুখে ফেলে দিয়েছে, যেভাবে তৃণমূল কংগ্রেসকে, শাসক দলকে কিছুটা হলেও ব্যাকফুট করে দিয়েছে, সেখানেই দাঁড়িয়ে তহা সিদ্দিকীর এই মন্তব্য খেলা হবে। সেই খেলা কিন্তু যথেষ্ট ভয়ঙ্কর রূপ নিবে বলে এমনটাই কিন্তু মানা হচ্ছে। সেক্ষেত্রে নির্বাচনের আগে তুমি যেমনটা বললে অঞ্জন, বিজেপি একেবারে হাতিয়ার করে রয়েছে, হিন্দু ভোট ব্যাংকে তার একেবারে হাতে রেখেছে। সেক্ষেত্রে এই মাইনরিটির ভোট অর্থাৎ মুসলমান ভোট কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। তৃণমূল এই মাইনরিটি ভোট নিয়ে বেশ কিছুটা এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছিল, কিন্তু ঠিক সেই জায়গাতে দাঁড়িয়ে তহা সিদ্দিকীর এই মন্তব্য, এই বক্তব্য, তারপরেই কিন্তু তারপরেই কিন্তু ইঙ্গিত দেওয়া হচ্ছে যে আগামী নির্বাচনে কি হতে চলেছে। অর্থাৎ এই যে খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে কথা বলছে তহা সিদ্দিকী, কোন দিকে সেই খেলা হবে সেই বিষয়টা কিন্তু কিছুটা হলেও স্পষ্ট হয়ে আসছে। অর্থাৎ
কাসেম সিদ্দিকীকে দলে নেওয়ায়, কাসেম সিদ্দিকীকে সেই জায়গা দেওয়ায় রাজ্য সম্পাদকের, সাধারণ সম্পাদকের, সেই বিষয়টা কিন্তু বারবার উঠে আসছে। অর্থাৎ তারা যে মানতে নারাজ কাসেম সিদ্দিকীর এই আসন, সেই বিষয়টা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে রয়েছে। কারণ কাসেম সিদ্দিকী একেবারে ফুরফুরা শরীফে তিনি ছিলেন পীরজাদা হিসেবে, তিনি ধর্মীয় কাজে যুক্ত ছিলেন। তারপরে হঠাৎ করে 2025 সালে তাকে আসন দিয়ে দেওয়া হয়, অর্থাৎ সাধারণ সম্পাদকের, রাজ্য সাধারণ সম্পাদকের তাকে আসন দিয়ে দেওয়া হয়। সেই বিষয়টা কিন্তু বারবার মানতে নারাজ হচ্ছে ফুরফুরা শরীফের পীরজাদারা। তার মধ্যে অন্যতম তোহা সিদ্দিকী। এবং তোহা সিদ্দিকী নির্বাচনের ঠিক আগেই বার্তা দিলেন যে এবার খেলা হবে এবং সেই খেলা যথেষ্ট ভয়ঙ্কর হতে চলেছে তৃণমূল কংগ্রেসের জন্য। কারণ সেই খেলাতে এবার তৃণমূল কংগ্রেস তাদের যে ভোট ব্যাংক রয়েছে, অর্থাৎ মাইনরিটি ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংক কোথাও না কোথাও ছড়িয়ে যাবে, শুধুমাত্র তৃণমূলে থাকবে না, এমনটাই স্পষ্ট বার্তা দিলেন এই তোহা সিদ্দিকী। অঞ্জন, একেবারে নিবেদিতা, একেবারে অন্তিম লগ্নে আমরা রয়েছি। আজ যে বিষয় নিয়ে ইঙ্গিত দিয়ে ইঙ্গিতের এই শো শেষ করব, তা হলো এক কথায় তোহা সিদ্দিকী তিনি কোনো দলের কর্মী নন, তিনি একজন পীরজাদা। আর খুব স্বাভাবিকভাবে তোহা সিদ্দিকী যে মন্তব্য করছেন, অন্তত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ বেলায় যে বুদ্ধিটা দেওয়ার চেষ্টা করছেন, সেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন নাকি দেবেন না, সেটা সরাসরি তৃণমূল কংগ্রেসের হাতে রয়েছে, তৃণমূল সুপ্রিমোর হাতে রয়েছে। দেখুন, এর আগে আমরা দেখেছি সরাসরি বীরভূম ইস্যুতে সরাসরি অনুব্রত মণ্ডল থেকে শুরু করে সরাসরি কাজল শেখ, তাকেও আলাদা করে ডাকা হয়েছে এবং ডেকে তাদেরকে বোঝানো হয়েছে যে একেবারে সম্মুখ সমরে যেন কোনোভাবে কোনো কনফ্লিক্ট তৈরি না হয়, বাতানুবাদ তৈরি না হয়। কিন্তু সেটা তো তৃণমূলের অন্দরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মূল ব্যাটন রয়েছে। কিন্তু পীরজাদা তো কোনো দলের কর্মী নয়, তাহলে পীরজাদাদের মুখ বন্ধ হবে কি করে? পীরজাদারাই বা কোন ভয়ঙ্কর খেলার নির্দেশ দিচ্ছেন? কিংবা 26শে বিধানসভা নির্বাচনের আগে সংখ্যালঘু ভোট কোন দিকে যাবে? এটাই এখন সবচেয়ে বড় ইঙ্গিত, সবচেয়ে বড় প্রশ্ন। এরকমই টানটান শো দেখার জন্য প্রতিদিন ঠিক বিকেল 4:57 নজর রাখুন প্রায় টিভি বাংলার পর্দায় ইঙ্গিতে। নমস্কার।